আসসালামু আলাইকুম। গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস সুন্দরবনে 7 বৎসর। আজ পর্ব 3। আমরা বলিলাম বাঘের মৃতদেহটা ডিঙিতে তুলিতে সাহায্য করিতে। তাহারা আমাদের সঙ্গে বাঘটা আমাদের ডিঙিতে তুলিয়া দিয়া গেল। আমি তাহাদের একজনকে জিজ্ঞাসা করিলাম, এ কোথাকার নৌকা? সর্ষেখালির। সে কত দূর? 5-6 কোষ এখান থেকে। যাবেন কোথায়? আমরা বড় চরেরটাকে মাছ ধরতে যাব। তুমি কোথায় থাকো বাবু? মনু আমার গায়ে ধাক্কা দিয়া বলিল, চলো চলো, বাজে কথা বলে লাভ নেই। ও আমাদের বাড়ির ছেলে। কেন, কি দরকার তোমাদের? কেন, বললে দোষ কি? না, বলার দরকার নেই। আমি ভালোভাবেই তোমায় বলছি, ওতে আমাদের বিপদ হতে পারে। কি বিপদ? পুলিশ ধরবে আমার বাবাকে, বুঝলে? আমি কথা বলিলাম না। বুঝিলাম মনুর সঙ্গ আমাকে ছাড়িতে হইবে। ও আমায় নজরবন্দি রাখিয়াছে। পাছে ওর বাপ বিপদে পড়েন, পাছে আমি পালাই। এ জীবন আমার মন্দ লাগিতেছে না। মনুকে আমি ভাইয়ের মতোই ভালোবাসি, কিন্তু আমার মায়ের কাছে যাইতে আমার কি আকুল আগ্রহ, ও তাহার কি বুঝিবে? সেদিন হইতে মনু আমার প্রতি খুব প্রসন্ন হইল। আমাকে ভাগনা দিয়া কোনো জিনিস খায় না, কোথাও গেলে আমাকে সঙ্গে না লইয়া যায় না। একদিন আমাকে বলিল, তোমাকে একটা জিনিস দেখাবো, চলো যাই। সেদিন নিবারণ আমাদের সঙ্গে ছিল না, শুধু আমি আর ও। আমি দাঁড় টানি, ও হাল ধরে। অবশ্য খালের ভেতর দিয়া যাইতে হাল ধরিতে কোনো কষ্ট নাই। কিছু দূরে গিয়া দুজনে জঙ্গলের মধ্যে নামিলাম। বড় বড় গোলপাতা গাছ জঙ্গলের ধারে নত হইয়া আছে। বেতটাটার অগ্রভাগ ভাটার টানে তুলিতেছে। বাতাবি লেবুর মতো সেই ফলগুলি শুকাইয়া ঝরিয়া পড়িয়া গাছতলায় গড়াগড়ি যাইতেছে। বাদরের পাল হুপ হুপ করিয়া এ গাছে ও গাছে লাফালাফি করিতেছে। ইহারা মুখ পোড়া হনুমান জাতীয় বানর নয়, রাঙা মুখ বুপি বাদর। হনুমান হইতে আকারে কিছু ছোট। এক স্থানে গিয়া মনু বলিল, যে দেখো, তুমি অবাক হয়ে যাবে। কি দেখব? এগিয়ে চলো। সত্যি অবাক কাণ্ড। সেই ঘন বনের মধ্যে প্রকাণ্ড একটা বাড়ির ধ্বংসাবশেষ। শুধু একটা বাড়ি নয়, আশেপাশে আরো অনেক বাড়ির চিহ্ন দেখা যাইতেছে। বড় বড় পাথরের খিলান খসিয়া পড়িয়াছে। দুর্ভেদ্য বেত জঙ্গলে পাথর কড়ির হাঙর মুখ ঢাকা পড়িয়াছে। মনু বলিল, আরো দেখবে? চলো, রানীর জঙ্গল দেখিয়ে আনি। কত দূর? এখান থেকে দূর আছে, বাঘের ভয় আছে পথে। চলো, যাব। কিন্তু বেশি দূর যাইতে না যাইতেই আর একটা বড় বাড়ির ধ্বংসস্তূপে আমাদের পথ আটকাইয়া গেল। বড় বড় পাথর ও ইটের জমাট চাই, বেতলতার শক্ত বাঁধনে আবদ্ধ। এক স্থানে একটা মন্দির। মন্দিরের ছাদটা দাঁড়াইয়া আছে। অন্ধকার গর্ভগৃহে মনে হইল এখনো বিগ্রহ জীবন্ত। মনু তাড়াতাড়ি বলিল, ও কি, কোথায় যাও? ঢুকো না, ঢুকো না। আমি ততক্ষণে ঢুকিয়া পড়িয়াছি। মন্দিরের বহু শতাব্দীর জমাট অন্ধকারে দেবতার বেদী আবিষ্কার করিতে পারিলাম না। মনে হইল কোন অতীতকালের বাংলায় পূজা বেদিতে অর্ঘ্য সাজাইয়া নিবেদন করিতে আসিয়া পথভ্রান্ত হইয়া পড়িয়াছি। সে অতীত দিনে ফিরিয়া যাইবার সকল পথ আজ আমাদের রুদ্ধ। কে আমাকে হাত ধরিয়া সেই বাংলায় ফিরাইয়া লইয়া যাবে? কেহ নাই। আমাদের সে অতীত দিনের পূর্বপুরুষদের আজ আমরা আর চিনিতে পারিব না। তাহারাও আমাদের আর চিনিতে পারিবে কি তাদের বংশধর বলিয়া? হঠাৎ অন্ধকারের মধ্যে কিসের গর্জন শুনিয়া শিহরিত হইয়া উঠলাম। মনু বাহিরে দাঁড়াইয়া আছে। সে আমাকে দেখিতে পাইতেছে না ভগ্ন দেউলের অন্ধকারে। বিকট ফোঁস ফোঁস শব্দে অন্ধকার যেন আমাদের দিকে দাঁত খিচাইতেছে। কোথায় আছে কাল সর্প? আমার অতি কাছে। এই ঘন আধারের মধ্যে সে আমার জীবন লীলার অবসান বুঝি করিয়া দিল। উচ্চ রবে আর্তকণ্ঠে ডাকিলাম, মনু, মনু, সাপ, সাপ, শিগগির এসো। আমার ডান পায়ের পাশেই আবার সেই ফোঁস শব্দ, এবং সঙ্গে সঙ্গে আমার গায়ে কে যেন শক্ত লাঠির ঘা বসাইয়া দিল। আবার ফোঁস শব্দ।
মনু আসিয়া বলিল, কি কি? খেয়ে ফেললে বড় সাপ। সরে এসো, এক লাফে ওই ইটের উপর উঠে যাও। সঙ্গে সঙ্গে আমার ডান পায়ে আরেকটা লাঠির বাড়ি এবং ঝাঁটার কাঠি ফোটানোর মতো বেদনা। একটা মস্ত ইট বা পাথর ছোড়ার শব্দ শুনলাম। মনু বোধহয় কাল সর্পের দিকে ছুড়িয়া মারিল। আমার কাছে ছুটিয়া আসিয়া বলিল, কামড়েছে? হুম। কোথায়? তাড়াতাড়ি বাইরে চলো। 100 বার বারণ করলাম, ওর মধ্যে ঢুকো না। আমার সব কথা তোমার টক লাগে। এখন ভাই কথা বলো না বেশি, চলো বাইরে যাচ্ছি। আমি ধরে নিয়ে যাই। কিছু না, আমি নিজে যেতে পারবো। দুইটা ছোট ছিদ্র দেখা গেল গোড়ালির কাছে। মনু আমার কোমরের কাপড় ছিঁড়িয়া ফেলিয়া 3টা শক্ত বাঁধন দিল। তারপর আমার হাত ধরিয়া ডিঙিতে উঠাইয়া অতি দ্রুত ডিঙি বাইতে লাগিল, কিন্তু উল্টো দিকে, যেদিকে বাড়ি সেদিকে নয়। আমি ভুল দেখিতেছি না তো? বলিলাম, ভাই মনু। চুপ, আমার শেষ হয়ে এসেছে। আবার মার সঙ্গে ভাই দেখা হলো না। তুই আমার বড় বন্ধু ছিলি, আবার বকে। চুপ। আমার মনে হইল আমরা উল্টা দিকে চলিয়াছি। আগেই মনে হইয়াছিল বলিয়াছি। ও কোথায় চলিয়াছে পাগলের মতো এই অন্ধকারের মধ্য দিয়া? একটা জায়গায় ডিঙি রাখিয়া সে আমাকে নামাইয়া লইল। জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গায় গোল পাতায় ছাওয়া একখানা কুটির। কুটিরের সামনে গিয়া সে ডাকিল, ওস্তাদজি, ওস্তাদজি। ঘর হইতে বাহির হইয়া আমাদের সামনে যে আসিল, তাহাকে দেখিয়া হাসিব কি কাঁদিব বুঝিতে পারিলাম না। লোকটা কি যাত্রা দলের নারদ? কারণ সেই রকমই সাদা লম্বা দাড়ি। তাহার বয়স যে কত তাহা আমার বুঝিবার কথা নয়, তবে সে যে অতি বৃদ্ধ এ বিষয়ে কোনো ভুল নাই। বৃদ্ধ আসিয়া অন্ধকারের মধ্যে আমাদের দেখিয়া ভয় পাইয়া গেল। থতমত খাইয়া বলিল, কে বাবা তোমরা? মনু বলিল, আমি। ভালো করে চেয়ে দেখো, আমার এই ভাইকে জাত সাপে কামড়েছে। সময় নেই, একে বাঁচাও। ওস্তাদ তখনই আমার কাছে আসিয়া বলিল, দেখে দেখি কোথায়? এই যে দাঁতের দাগ দেখো। ঠিক। বাঁচবে? তেনার হাত, আমি কি জানি। যা বলি তা করো। বলো। একে আরো বাঁধন দিতে হবে। দড়ি দিচ্ছি। আমাকে ইহারা দুজনে মিলিয়া কি কষিয়াই বাঁধিল। এ যন্ত্রণার চেয়ে মৃত্যু বোধহয় ভালো ছিল। হঠাৎ কানে গেল মনু বলিতেছে, ঘুমিও না ভাই, এই ঘুমিও না। ঘুমাইতেছি কে বলিল? কিন্তু পরক্ষণেই আমার মনে হইল দেশের বাড়ির দাওয়ায় আমি বসিয়া আছি। মা একবার আসিয়া বলিলেন, কি হয়েছে নীলু বাবা আমার? কোথায়, কি হয়েছে দেখি? মা আমার গায়ে তাহার পদ্মহস্ত বুলাইয়া দিলেন। তারপর এক থালা গরম ভাত ও মাগুর মাছের ঝোল আনিয়া আমায় খাওয়াইতে বসিলেন। আমি বলিলাম, মা, তোমাকে কতদিন দেখিনি। মা হাসিলেন, কি প্রসন্ন হাসি। বলিলাম, ওরা ধরে রেখেছিল, তোমার কাছে আসতে দিচ্ছিল না। এই সময় আরো অনেক লোক আসিল আমাদের পাড়ায়। বিলু পিসি, কার্তিক, শুনু, বৃন্দাবন্দা। উহারা আমায় দেখিয়া বড় খুশি। সকলেই বলিল, ওমা, আমাদের নীলু যে আবার ফিরে এসেছে। ও নীলু, নীলু। আমি তন্দ্রা থেকে জাগিয়া উঠিলাম যেন। না, কেহ কোথাও নাই। মনু আমার চুলের ঝুঁটি ধরিয়া টানিতেছে, আর বৃদ্ধ ওঝা আমার পায়ের ওপর ঝপাত ঝপাত বেতের বাড়ি মারিতেছে। মনু উহাকে জিজ্ঞাসা করিল, কিরকম বুঝছো ওস্তাদজি? ওস্তাদ বৃদ্ধ বলিল, আশা আছে, ঘুমিয়ে না পড়ে আবার। ঘুমোলে চলবে না, ঘুমের মধ্যেই মরে যাবে। আমাকে ডাকিয়া বলিল, জল তেষ্টা পাচ্ছে? হুম। মনু, ওকে গরম জলটা খাইয়ে দাও এবার। তুমি ততক্ষণ বেত মারো, এই দেখো ঢুলছে। দুজনে মিলিয়া কি মার আমায় মারিল, আর কি পরিশ্রমটাই করিল। ছেলের জন্য বাবা যেমন কষ্ট ও চেষ্টা করে, বৃদ্ধ ওঝা তাহার চেয়ে একটু কম কষ্ট আমার জন্য করেননি। মনু বলিল, ওস্তাদজি, এবার কি মনে হয়? হয়ে গেল। শেষ হয়ে গেল?
আমাদের কাজ শেষ হয়ে গেল। বেঁচে গেল তো? আলবত, নইলে আর ওঝাগিরি করব না। বেলা হইল, গাছের মাথায় প্রাত সূর্যের রোদ পড়িয়াছে। বসন্ত বৈরী পাখির ডাক শোনা যায় বনের মধ্যে। অনেকক্ষণ আগে বাঁধনগুলি কাটা হইয়া গিয়াছে, কিন্তু আমার পা অবশ। কষিয়া বাঁধন দেওয়ার ফলে আমার পা আড়ষ্ট, হাঁটিবার উপায় নাই। ওস্তাদ খাইতে দিল আমাকে একটা পাতায় গরম ভাত ও গরম ফ্যান, জঙ্গলি গোড়া লেবু একটা আস্ত, আর নুন। কোনো উপকরণের বাহুল্য নাই। সেই ভাত আর লেবুর রস সোনা হেন মুখে করিয়া খাইলাম। ডিঙিতে উঠিবার সময় ওস্তাদ বৃদ্ধকে নমস্কার করিয়া বলিলাম, আবার আসবো। অবশ্যই আসবে বাবা, তুমি খুব বাঁচিয়েছ আজ। তেনার হাত, তিনি বাঁচিয়েছেন। ডিঙি বাহিয়া চাইতে চাইতে কেবলই মনে হইতেছিল, এ আমার জীবনের এক নতুন প্রভাত। মানুষের মধ্যে যে ভগবান বাস করেন তাহা আজ বুঝিয়াছি। নতুবা মনু আমার কে? কেন সে এত প্রাণের টান দেখাইল আমাকে বাঁচাইতে? বৃদ্ধ ওঝা আমার কে? কেন সে সারা রাত্রি জাগিল আমাকে জীবন দিতে? মনুকে আজ নতুন চোখে দেখিতেছি। ও আমার ভাই, উহাদের কাছে সারা জীবন থাকিতে পারি। মা না থাকিলে নিশ্চয়ই থাকিতাম। মনু বলিল, ভালো মনে হচ্ছে? বলেছিলে যে শেষ হয়ে গেল। তুমি না থাকলে তাই হতো। তুমি আমার ভাই। থাক, কাল না কত কথা বলছিলে, মনে নেই? সেসব ভুলে যা মনু। দুই ভাইয়ের মতো থাকবো এখন থেকে। একটা কথা। কি? বাড়ি গিয়ে এসব কথা কিন্তু বলতে পারবে না মাকে বা বাবাকে, কেমন? তুমি যা বলবে ভাই। বললাম তো, তুমি আমার ভাই আজ থেকে। মনু কথার উত্তর না দিয়া একটু মাত্র হাসিল। ইতিমধ্যে শীতকাল পড়িল। জঙ্গলের মধ্যে বর্ষার কাদা অনেকটা শুকাইয়া আসিল। পাশের নদীর দুই ধারের ঝোপে পেতনি পোতার সাদা ফুল পেঁচা তুলোর রাশির মতো শোভা পাইতে লাগিল। এই সময় মনুর বাবা দেখি বজরা সাজাইয়া অস্ত্র শস্ত্র লইয়া রোজই বাহির হইয়া যায়। অনেক রাত্রে ফেরে। আমাদের ঘরে অনেক কাপড় চোপড়, খাবার জিনিস আর ধরে না। একদিন মনুকে বলিলাম কথাটা। মনু বলিল, ভাই, আমাকেও তো বড় হয়ে ওই করতে হবে। বাবাকে বারণ করব কেন? তুমি আমার ভাইয়ের মতো, তোমাকে আমি ভালো পথে নিয়ে যেতে চাই। তা হবে না, বাবা যা বলেন তাই হবে। তবে একটা কথা। কি? বাবা বলছিলেন ক্রমে পুলিশের ভয় বাড়ছে, এ কাজ আর চলবে না। তবে কি করি বলো তুমি? আমি পথ বলে দিতে পারি। সে কথা কি তোমার বাবা শুনবেন? লেখাপড়া শেখো। কানাইডাঙ্গায় ডাক্তারবাবু স্কুল খুলেছেন, সেখানে ভর্তি হও। কি করে খাবে দেখতে হবে তো। তুমি বাবাকে বলো। নিবারণ আমাদের লইয়া মাছ ধরিতে চলিত রোজই দুপুরের পর। এদিনও আসিল, বলিল, তোমাকে একটা জিনিস দেখাবো। ফাঁদে বাঘ পড়ে না, বলেছিলে না? বলিলাম, পড়েছে নাকি? চলো দেখবে। দূর হইতে দেখিলাম 4-5খানা ডিঙি পশর নদীর দিকে চলিয়াছে। আমাদের ডিঙিও সেগুলির পেছন পেছন চলিল। নিবারণকে জিজ্ঞাসা করিয়া জানিলাম উহারা মাছ ধরিতে চলিয়াছে। কিন্তু সেদিন অমন বিপদে পড়িতে হইবে জানিলে বোধহয় নিবারণের সঙ্গে যাইতাম না। পশর নদীর মধ্যে গিয়া দেখি সেখানে আরো অনেক জেলে ডিঙি। ইহারা ডাঙায় নামিয়া রান্না করিয়া খাইতেছিল। আমরা জাল ফেলিতেই মস্ত বড় একটা দয় ভাঙন জালে আটকাইল। মাছটার ওজন আধমনের ওপরে। দয় ভাঙন সামুদ্রিক মাছ। এতদিন ইহাদের মধ্যে থাকিবার ফলে আমি এই মাছ চিনিয়াছিলাম। খাইতে খুব সুস্বাদু। অন্য সামুদ্রিক মাছ আমার মুখে রুচিত না, কেবল এই মাছ ছাড়া। মাছটা ডিঙিতে তুলিতেই দেখি ডিঙি কাত হইয়া গেল। কিভাবে পা পিছলাইয়া আমি জলে পড়িয়া গেলাম। সঙ্গে সঙ্গে সেই মস্ত মাছটা আমার দিকে তাড়া করিয়া আসিল। দয় ভাঙন মাছ মানুষকে তাড়া করে কখনো শুনি নাই। চিৎকার করিতেই নিবারণ দাঁড় তুলিয়া মাছটার গায়ে এক ঘা মারিল। সেটা একবার ঝাপটা মারিতেই জালের দড়ি ছিঁড়িয়া গেল।
মাছ আসিয়া আমার হাঁটু কামড়াইয়া ধরিল। আমি ডিঙির কানা ধরিতে চেষ্টা করিলাম, নাগাল পাইলাম না। মাছটার টান এবং ভাটার টানে মিলিয়া আমাকে ডিঙি হইতে দূরে লইয়া ফেলিল। একবার এক ঝলক লোনা জলের খাবি খাইয়া বুঝিলাম মাছ আমাকে জলের তলায় নেওয়ার চেষ্টা করিতেছে। সেই সময় নিবারণ চিৎকার করিয়া অন্য ডিঙির লোকদের ডাক দিল। একজন দূর হইতে এই ব্যাপার দেখিয়া এইদিকে ডিঙি বাহিয়া দ্রুত আসিতেছিল। এসব 1 মিনিটের মধ্যে ঘটিয়া গেল। পরের মিনিটে মনে হইল আমি একটা অন্ধকার অতল স্পর্শ গুহার দিকে চলিয়াছি। গুহাটা ক্রমশ বড় হইতেছে, ক্রমশ আমাকে গিলিয়া খাইতে আসিতেছে। অনেক লোক মিলিয়া কোথায় যেন চিৎকার করিতেছে শুনিলাম। তারপর আমি নিজের চেষ্টায় গুহা হইতে জোর করিয়া মাথা উঠাইয়া আবার দেখি সামনে বিস্তৃত পশর নদী, ওপারে সবুজ গোল গাছ ও হেতাল ঝোপের সারি। অস্পষ্ট দেখাইতেছে দূরের তটরেখা। নদীর বুকে রৌদ্র চিকচিক করিতেছে যেন। কে একজন বলিয়া উঠিল, কানে গেল, বেঁচে আছে, বেঁচে আছে। আমি আশ্চর্য হইয়া ভাবিলাম, কে বাঁচিয়া আছে? কাহার কথা বলিতেছে ডিঙির লোকেরা? অমনি আবার বুঝিলাম মাছটা আমাকে একটা প্রবল ডানার ঝাপটা মারিয়া অবশ করিয়া ফেলিবার চেষ্টা করিল। আমার হাঁটু তখন মুক্ত, যে কারণে হোক মাছটা আমাকে ছাড়িয়া দিয়াছে। এবার কামড়াইবার পূর্বেই আমাকে ডিঙিতে উঠিতে হইবে। জলের জানোয়ার জলে বাঘের মতো শক্তি ধরে, আমি সেখানে অসহায়। এবার আমাকে ডুবাইয়া মারিবে। আমি সাঁতার দিয়া ডিঙির দিকে আসিবার চেষ্টা করিতেই আর একটা ভীষণ ডানার ঝাপটা খাইলাম। এবারের ঝাপটায় আমার সারা দেহ যেন অবশ হইয়া গেল। আমি 2 পা জলের ওপর ভাসাইয়া জল ঠেলিয়া ডিঙির কাছে আসিতে চেষ্টা করিলাম। অনেকগুলো হাত একসঙ্গে আমাকে টানিয়া ডিঙির ওপর তুলিয়া লইল। ডিঙির ওপর উঠিতেই আমি হাঁটুর নিচে তীব্র যন্ত্রণা অনুভব করিলাম। এতক্ষণ যন্ত্রণা বুঝিতে পারি নাই। হাঁটুর নিচে চাহিয়া দেখি রক্তে সে জায়গাটা লাল হইয়া গিয়াছে। নিবারণ বলিল, এ কি কামড়ে দিয়েছে দেখো। যন্ত্রণায় আমি মাঝে মাঝে অজ্ঞান হইয়া পড়িতেছিলাম, মাঝে মাঝে জ্ঞান হইতেছিল। অনেকে কি সব শিকড় বাকড়ের রস মাখাইতে লাগিল, বাধাবাধি করিল। যখন ভালো জ্ঞান হইল তখন দেখি মনু আমার শিওরে। আনন্দে উহার হাত জড়াইয়া ধরিয়া বলিলাম, ভাই মনু, আমি কোথায়? চুপ করো, তুমি বাড়িতে। কি করে এলাম? কাল রাতে দিয়ে গিয়েছে। সে কি কথা? কাল রাত্রি কথার মানে বুঝিলাম না। দুপুরে আমাকে মাছে কামড়াইয়াছিল জানি, এতক্ষণ আমার জ্ঞান ছিল না। বলিলাম, এখন বেলা কত? বিকেল হয়েছে। মাছটা মারা হয়েছে? কোন মাছ? যে মাছ আমাকে কামড়েছিল। তোমাকে মাছ কামড়ায়নি। কে কামড়েছিল? হাঙরে। সে কি? আমি যে দেখলাম দয় ভাঙন মাছ জালে পড়ল। সেটা দয় ভাঙন নয়, সেটা মস্ত ভীষণ মানুষ খেকো হাঙর। আমার সারা দেহ শিহরিয়া উঠল। চৈতন্য আবার লোপ পাইবার উপক্রম হইল। হাঙরের হাতে পড়িয়া কি করিয়া বাঁচিয়া ফিরিলাম? সর্বনাশ, বাঁচিয়া আছি তো। ডাকিলাম, ও ভাই মনু, কথা বলো না। হাঙর কি করে জানা গেল? কে বললে হাঙর? সেটা মারা পড়েছে। কাল দেখো, তার পেটে একটা মানুষের হাতের বালা পাওয়া গিয়েছে। হাঙর মিষ্টি জলেও থাকে। কোনো গ্রামের কাউকে ধরেছিল ছোট মেয়ের হাতের বালা। দেখি বালাটা। না, এখন চুপ করে থাকো, কাল সব দেখাবো। পরদিন অনেকখানি সুস্থ হইয়া উঠিলাম। নিবারণ আসিয়া বলিল, বাঘ দেখেছ? ফাঁদে পড়েছিল যে। কোথায় বাঘ? তোমাকে যে বাঘ প্রায় শেষ করেছিল, হ্যাঁ, জলের বাঘ। তুমি কি আমাকে ওই বাঘ দেখাতে নিয়ে গিয়েছিলে? না, ডাঙার বাঘও দেখাবো, দাঁড়াও, জলের বাঘ দেখাই। নিবারণ সেই প্রকাণ্ড হাঙর আমার সামনে টানিয়া আনিল। তাহার বিকট দর্শন পাটি দেখিয়া বুঝিলাম কাল জলের মধ্যে আমার কি বিপদ গিয়াছে। এই ভীষণ বাঘের হাত হইতে নিতান্ত যে রক্ষা পাইয়াছি, তাহা ভগবানের দয়া। মনু বলিল, এই দেখো সেই বালা। এর আসল দাঁত তুমি দেখনি,
চামড়ার খাপে দাঁত থাকে। এই দেখো, দেখাই। ছোট্ট বালা দুইটা হাতে করিয়া কষ্ট হইল। কোন বালিকার প্রাণনাশ করিয়াছে এই হিংস্র নরখাদক জানোয়ারটা? দেখিতে অবিকল দয় ভাঙন অথবা আর মাছের মতো। কে জানে সেটা অত ভীষণ জানোয়ার? খাপে থাকা উহার ছেদন দন্তগুলি খুরের মতো তীক্ষ্ণ ও ভয়ানক। পায়ের নিচের দিকে চাহিয়া দেখি অনেকটা পটি দেওয়া বাধা। 1 মাস পরে জঙ্গলি লতাপাতার রস মাখাইতে মাখাইতে ঘাস হারিয়া গেল। সকলে বলিল পুনর্জন্ম, কারণ হাঙরের দাঁতের বিষে ঘা পচিয়া মানুষ মৃত্যু মুখে পতিত হয়। এদেশে প্রবাদ আছে, কুমিরে নিলে বরং বাঁচে, হাঙরের ঘায়ে সাভার। রোগশয্যায় শুইয়া বড় দুর্বল হইয়া পড়িয়াছি। বাড়ি হইতে বেশি দূর কোথাও যাই না আজকাল। একটা কেওড়া গাছের ছায়ায় বসিয়া ছবি আঁকি মনে মনে, নয়তো মনুর সঙ্গে গল্প করি। বই পড়িতে ভালোবাসি, কিন্তু এখানে বাংলা বই কোথায়? দেশে আমার বাবার কত ভালো ভালো বই আছে এখন মনে পড়িল। সেদিন বিকালে কেওড়াতলায় বসিয়া বড় মন খারাপ হইয়া গেল। যদি এ যাত্রা মরিয়া যাইতাম, তবে মার সঙ্গে দেখা হওয়ার আশাও চিরতরে লুপ্ত হইত। মা কি ভাবিতেছেন কি জানি। তিনি কি রোজ আমার কথা ভাবিয়া চোখের জল ফেলেন না? মনু পিছন হইতে আসিয়া চোখ টিপিয়া ধরিল। ছেড়ে দাও হে, আমি জানি। কি ভাবছ? উহার দিকে চাহিয়া বলিলাম, জানো না। সে বলিল, জানবো কি করে? খুব জানো। বাড়ির কথা তো? তবে মার কথা। মনু চুপ করিয়া গেল। আমার বড় দুঃখ হয়। আমার দুঃখের কথায়, কষ্টের কথায় ও সহানুভূতি দেখায় না কেন? মনু আমাকে বলিল, আমাকে লেখাপড়া শেখাবে? আমি বলিলাম, বাংলা না ইংরেজি? মগ ভাষা তো জানি নে, কত গল্প হইতো দুজনে, সবই ভালো। কিন্তু বাড়ির কথা বলিলে মনু চুপ হইয়া যায়। কিছুক্ষণ বসিয়া সে চলিয়া গেল। তারপরে একটা আশ্চর্য ব্যাপার ঘটে। আমার পিছন হইতে কে আসিয়া আমার মাথায় হাত দিল। চমকিয়া পিছন ফিরিয়া চাহিয়া দেখিলাম সেদিনকার বনবিবি তলার সেই মা। আমার হাতে 1 ছড়া পাকা কলা ও 4টি বড় মুড়ির মোয়া দিয়া বলিলেন, তোমার জন্য এনেছি, খাও। সব শুনলাম নিবারণের কাছে। হাঙরে নাকি ধরেছিল তোমায়? অবাক হইয়া মার মুখের দিকে চাহিয়া বলিলাম, হুম। কোথায় দেখি? এই যে হাঁটুতে। আহা, কি সর্বনাশ। তিনি আমার পাশে বসিয়া অনেক ভালো ভালো কথা বলিলেন। আমাকে কলা ও মুড়ির সবগুলা মোয়া খাওয়াইলেন। আমার নিজের মাছ থাকিলে এরকমই করিতেন। এদিক ওদিক চাহিয়া বলিলেন, তোমাকে বাড়ি পাঠাইবার চেষ্টা করেছি অনেক, কিন্তু পেরে উঠছি না। এদের সবাই ভয় করে কিনা? আমি বলিলাম, কি চেষ্টা করেছেন? ডিঙি ভাড়া করে তোমাকে পাঠাইবার চেষ্টা করেছি, কেউ যেতে চায় না। দরকার নেই এখন, আপনার কোনো বিপদ হয় এ আমি চাই না। কতদিন হলো এনেছি তোমায়? 3 বছর হয়ে গিয়েছে। 13 বছর বয়সে এনেছিল, এখন আমার বয়স 16। আহা, কি করে আছেন তোমার মা? তোমার যেতে ইচ্ছে হয়তো? অনেক সয়ে গিয়েছে মা, আপনাকেই মা বলে ডাকি। তিনি হাসিয়া আমার মাথায় হাত দিয়ে আদর করিলেন। আমার জন্য আবার খাবার লইয়া আসিবেন বলিলেন। আমি কি খাইতে ভালোবাসি? মুড়ির মোয়া, মাছের তরকারি? উহারা মগ, মাছের তরকারি রান্নার কি জানিবে? তিনি ভালোভাবে তরকারি রান্না করিয়া আমাকে খাওয়াইতে আসিবেন। মা চলিয়া গেলেন। কতক্ষণ পর্যন্ত আমি একদৃষ্টে চাহিয়া রইলাম সেদিকে। মনু একদিন আমায় বলিল, ভাই, তোমার সঙ্গে একটা পরামর্শ আছে। চলো, নিবারণ আসবার আগে আজ আমরা ডিঙি নিয়ে বার হই। পশর নদীর মধ্যে পড়িয়া আমরা ধীরে ধীরে অনেক দূর গেলাম। জঙ্গলের মধ্যে সেখানে এক স্থানে ডিঙি বাঁধিয়া মনু আমায় গভীর জঙ্গলের মধ্যে লইয়া গেল। তখন গ্রীষ্মের শেষ, বর্ষা দেখা দিয়েছে। নাবাল জমি ডুবিতে শুরু করিয়াছে। মৌমাছির উপদ্রবে জঙ্গলে হাঁটা নিরাপদ নয়, কারণ এ সময় মৌমাছির ঝাঁক গৃহহারা হইয়া ঘুরিয়া বেড়ায়। বেতের টক ফল খাইতে খাইতে আমরা কত দূর গেলাম।
সেখানে জঙ্গলের মধ্যে একটা গোল পাতার ঘর দেখিয়া আশ্চর্য হইয়া মনুকে জিজ্ঞাসা করিতেই সে বলিল, এখানে এসো, বসা যাক। এ আমাদের ঘর। তোমাকে আর আমাকে আজ এখানে আসবার জন্য বাবা বলে দিয়েছে। কেন? আজ আমাদের বোম্বেটের কাছে ভর্তি হতে হবে। সে কি কথা? তাই, এটা জলের ডাকাতদের ঠাকুর ঘর। এখানে দীক্ষা হয়। দীক্ষা? ডাকাতদের কাছে ভর্তি হওয়ার আগে এখানে পুজো দিতে হয়, অনেক কিছু করতে হয়। তোমাদের কথায় তাকে দীক্ষা বলে তো? সেদিন বইয়ে পড়লেছে। মনুকে ইতিমধ্যে আমি বই পড়াইয়াছি খান কতক, বাংলা বেশ ভালো শিখাইয়াছি। বিদ্যার গুণে উহার মন যে ধীরে ধীরে পরিবর্তিত হইতেছে এ আমি বুঝিয়াছি। হাজার হোক, আমাদের বয়স বাড়িয়াছে, অনেক কিছু বুঝি, অনেক কিছু ভাবি। মনুর বাবা এ সমস্ত তত পছন্দ করেন না, তাও জানি। মনুর অনুরোধে তিনি খুলনা হইতে বাংলা বই মাঝে মাঝে আনিয়া দিয়াছেন বটে, কিন্তু তাহাকে বলেন, বেশি বই পড়িয়া কি বাঙালি বনিয়া চাইবি নাকি? অত বই পড়ার মধ্যে কি আছে? মনুর কথা শুনিয়া প্রমাদ গুনিলাম, আমারও কি ডাকাত হইতে হইবে নাকি? মনু বলিল, আমার অনুরোধে তোমাকে বিক্রি করা হয়নি। তোমার আমার ভাব দেখে বাবা ঠিক করেছেন আমাদের একসঙ্গে রাখবেন, নইলে আরাকানে কিংবা রেঙ্গুনে তোমাকে বিক্রি করা হতো। বলো কি? তাই। এখন কি করবে ভাবছো? তুমি যা বলবে তাই করব। এই জন্যই একটু আগে এখানে তোমাকে নিয়ে এলাম। বেশি কথা বলিবার সময় পাওয়া গেল না। মনুর বাবা ও আরো কয়েকজন লোক একখানা ছিপে আসিয়া পড়িল। এই দস্যুদের আমি দেখিতে পারি না। মনুর বাবার মধ্যে মানুষের হৃদয় নাই জানি, থাকিলে আমাকে এভাবে বন্দি করিয়া রাখিতে পারেন কি? মনুর বাবা বলিলেন, সব তৈরি হয়ে নাও, আজ তোমাদের ভর্তি হবার দিন। নে এসো নদীর জলে, মুরগি বলি দিয়ে আমরা কাজ আরম্ভ করব। আমি বলিলাম, কি কাজ? বললাম যে আমাদের দলে তোমাদের ভর্তি করে নেব আজ। মনুকে নিন, আমি ডাকাতি করব না। তোমার কথাই হবে? দেখুন, আপনি আমার বাবার মতো, মিথ্যে কথা বলবো না আপনার সঙ্গে। আমি ভদ্রবংশের ছেলে, এ কাজ আমার নয়। আমার বয়স হলো 17 বছর, সব বুঝি। ওসব চলবে না। মানুষ খুন করা আমার দ্বারা হবে না, লুটপাটও হবে না। তোমাকে বিক্রি করে দেব জানো? কেনা চাকর হয়ে চীন দেশে গিয়ে থাকতে হবে। যা হয় করুন, ডাকাতি আমার দ্বারা হবে না। মনু বলিল, বাবা, আমারও এই মত। মনুর বাবা ভয়ানক রাগিয়া গেলেন। আমাকে বলিলেন, তোমার সঙ্গে মিশে মনু উচ্ছন্নে গিয়েছে তা আমি আগেই সন্দেহ করেছি। আজ শুধু তোমাদের পরীক্ষা করবার জন্য এনেছি এখানে, তা জানো? কি করতে চাও তোমরা? কি করে খাবে এরপরে? আমি আকাশের দিকে আঙুল দেখাইয়া বলিলাম, ওর ওপর নির্ভর করুন, তিনি যা করেন। পরের জিনিস লুট করে খেতে তিনি নিশ্চয় বলেন না। আপনারও বয়স হয়েছে, ভেবে দেখুন। মনুর বাবা একে রাগিয়াছিলেন, এবার আমার মুখে ভগবানের কথা শুনিয়া তেলে বেগুনে জ্বলিয়া আমাকে লাঠি তুলিয়া মারিতে আসিলেন। মনু গিয়া তাহার হাতের লাঠি ধরিয়া ফেলিল। তাহার সঙ্গের লোকেরাও বাধা দিল। উহাদের মধ্যে একজন বলিল, এরা যা বলছে ভেবে দেখুন সর্দারজি, ডাকাতি করা চলবে না। দুখানা পুলিশ লঞ্চ সর্বদা ঘুরছে শুধু এক পশর নদীতে। ফরেস্ট বিভাগের লোকজন আজকাল খুব সতর্ক। মনু বলিল, বাবা, আপনারা যা করেছেন তা করেছেন, কাল বদলাচ্ছে না। ভেবে দেখুন, আগে যা করেছেন তা এখন আর করতে পারেন কি? এই পর্যন্ত কথা হইয়াছে, এমন সময় জঙ্গলের ওধারে হুইসেল শোনা গেল এবং সঙ্গে সঙ্গে একবার বন্দুকের আওয়াজ হইল। আমরা জঙ্গলের দিকে ছুটিয়া যাইতেছি, এমন সময় জনচারেক পুলিশের পোশাক পরা লোককে অদূরে দেখিতে পাইলাম। ইহারা সকলেই বাঙালি দেখিয়াই মনে হইল। একজন আমাদের দিকে ছুটিয়া আসিল। চাহিয়া দেখিলাম মনুর বাবার মুখ শুকাইয়া গিয়াছে। তিনি বেশ বুঝিয়াছেন এবার আর কোনো উপায় নাই। পুলিশ কি তাহার সন্ধানে আসিল? পরক্ষণে দেখিল তাহা নহে, পুলিশ ইহারা নয়, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক। আমাদের বলিল, কে? মনুর বাবা বলিলেন,
যাত্রী। কিসের? পুজো দিতে এসেছে ঠাকুরের কাছে। কিসের ঘরে? বনবিবির দরগা ঘর। তুমি তো দেখছি মগ। কি নাম, কি করো? আমার নাম টুং পেনু। আমি মাছ ধরা জেলে, এরা সব আমার লোক। কোথায় মাছ ধরো? পশর নদীর মধ্যে আর খালে। মাছ ধরার পাশ আছে? দেখাও। এখানে তো মাছ ধরতে আসিনি হুজুর, দরগাতলায় পুজো দিতে এসেছি। খবরদার, গাছ কাটবে না। না না, সে কি কথা, গাছ কাটবো কেন? তাহাদের মধ্যে একজন আমার দিকে অনেকক্ষণ হইতে চাহিয়াছিল, আমার কাছে আসিয়া বলিল, একে? মনুর বাবা বলিলেন, আমার এখানে কাজ করে। এ তো দেখছি বাঙালি। ওর কেউ নেই, অনেকদিন থেকে আমার কাছে আছে। তোমার নাম কি ছোকরা? আমার বুকের ভেতর ঢিপ ঢিপ করিতেছে। চাহিয়া দেখি উহাদের সকলের মুখ সাদা হইয়া গিয়াছে, এমনকি মনুরও। এই তো আমার অবসর, এই সময় কেন বলি না আমার আসল কথা? উহারা দুজন বন্দুকধারী লোক, উহাদের কাছে ইহারা কি করিবে? আমার মুক্তির এই তো শুভক্ষণ উপস্থিত। মনুর দিকে চাহিয়া দেখিলাম, তাহার চোখে মুখে কাতর প্রার্থনার আকুতি। মনুর বাবার মুখও শুকাইয়া গিয়াছে, উদ্বিগ্ন দৃষ্টি আমার মুখের দিকে নিবদ্ধ। ভগবান এবার কি সুবিচার করিয়াছেন? দয়া করিয়া কি শুভক্ষণ জুটাইয়া দিয়াছেন? একবার মুখের কথা খসাই না কেন? কিন্তু পরক্ষণেই ভাবলাম, ইহাও এক প্রকারের বিশ্বাসঘাতকতা। মনুকে ভাই বলিয়া ডাকি, তাহার বাবাকে এরূপ হীন রূপে ধরাইয়া দিলে আমার ভালো হইবে বটে, কিন্তু উহাদের সর্বনাশ হইবে। মনু কোনো অপরাধ করে নাই, সে তখন নিতান্ত বালক ছিল। বাবা যাহা করেন সে কি তাতে বাধা দিতে পারিত? এসব চিন্তা ভাবনা চক্ষের নিমিষে মনের মধ্যে করিয়া ফেলিলাম। ভাবিবার সময় কই, বড় হইয়াছি, আগের চেয়ে অনেক কিছু বুঝি। পুলিশের লোকের মুখের দিকে চাহিয়া বলিলাম, আমার নাম নীলমণি রায়, আমি এদের এখানে কাজ করি, অনেকদিন আছি। পুলিশের লোক বলিল, তোমার কেউ নাই? ঢোক গিলিয়া বলিলাম, না। আচ্ছা যাও, গাছ যেন কাটা না পড়ে। উহারা সবাই একযোগে চলিয়া গেল। মনুর বাবা আমার কাছে আসিয়া আমার দিকে খানিকক্ষণ চাহিয়া কি দেখিল, তারপর আমার পিঠ চাপড়াইয়া বলিল, সাবাস ছেলে, বাহ। মনু আমার হাত দুখানা ব্যগ্রতার সহিত জড়াইয়া ধরিল। সঙ্গের দু একজন লোক বলিল, ভালো বংশের ছেলে বটে, বাহ। মনুর বাবা আমারও মনুর দিকে চাহিয়া বলিলেন, বসো এখানে। আমি আজ বড় বিপদে পড়ে গিয়েছিলাম। গিয়েছিলাম একটা কাঁচা কাজ করবার জন্যে। এমন কাঁচা কাজ জীবনে কখনো করিনি। জীবনটি আজ চলে যেত। এই ছোকরা আজ আমাদের সকলের প্রাণ বাঁচিয়েছে। যে আমার বন্দী, তাকে নিয়ে দিন মানে কখনো একত্র বার হয়নি, আজ তা বার হয়েছিলাম। নীলু বড় ভালো ছেলে, তাই আজ আমরা সবাই বেঁচে গেলাম। চলো আজ বাড়ি যাই। আমার দিকে চাহিয়া বলিলেন, কি খেতে চাও বলো, বড় মাছ না খাসির মাংস, যা ইচ্ছে বলো। আমার মনের মধ্যে একটা অপূর্ব ভাব আসিয়াছে তখন, খাওয়া অতি তুচ্ছ তাহার কাছে। বলিলাম, যা হয় খাওয়াবেন, সেটা বড় কথা নয়, কিন্তু আমার দু একটা কথা কি শুনবেন দয়া করে? মনুকে ভাইয়ের মতো দেখি, এ মুখের কথা নয়, তা তো দেখলেন। মনুর বাবা ঘাড় নাড়িয়া বলিলেন, না না, আগে বলো কি খাবে, বড় মাছ না খাসির মাংস? খাসির মাংস। বেশ, আমি এক্ষুনি জোগাড় করে আনছি, তুমি আর মনু বাড়ি যাও, তোমাদের সঙ্গে কথা আছে। আমাকে সন্ধ্যার পর মনুর বাবা তাহার কাছে ডাকিলেন। আমি কোনো কথা না বলিয়া চুপ করিয়া রহিলাম। মনুর বাবা বলিলেন, দেখো, আজ তোমার কাজে বড় সন্তুষ্ট হয়েছি। তুমি আমাদের আজ পুলিশে না ধরিয়ে দিয়ে একটা অদ্ভুত কাজ করেছো। তুমি যা খেতে চাও, অর্থাৎ খাসির মাংস, কাল সকালে তোমাকে খাওয়াবো। আমি মাথা নিচু করে বলিলাম,
আমাকে মুক্তি দিন। সে তো তুমি আজ নিজের ইচ্ছেতে নাওনি, তোমাকে ছেড়ে দিতাম আজই, কিন্তু মনু তোমাকে বড় ভালোবাসে, তাই ভেবে পিছিয়ে যাচ্ছি। ওর লেখাপড়া যদি একটু হয় তবে এ কাজ বন্ধ করে দেব। পুলিশ বড় পেছনে লেগে আছে, এ কাজ আর চলবে না। আমাকে এখন কি করতে বলেন? তোমাকে আমি ছেড়েই দিলাম, যেখানে খুশি যেও, ইচ্ছে হয় আমাকে বলো, যা খেতে চাও তোমাকে খাওয়াবো, কিন্তু একেবারে চলে যেও না। তুমি আমার ছেলের মতো, তুমি চলে গেলে তো আমাদের বড় কষ্ট হবে। মনুকে তুমি মানুষ করে দাও। আমি চুপ করিয়া রহিলাম। এ জীবন আমার বেশ লাগিতেছিল, বদ্ধ জীবনের চেয়ে অনেক ভালো। দিনে দিনে এ জীবনকে আমি ভালোবাসিয়াছি। কেবল ভাবি, মা কেমন আছেন, কিভাবে আছেন। সেদিন বসিয়া অনেক কিছু ভাবিলাম। বাড়ি তো চাইবই, কিন্তু এ জীবনের সঙ্গে বন্ধন ছিন্ন হইয়া যাইবে, আর এখানে ফিরিতে পারিব না, আর এ জীবনে ফিরিতে পারিব না। তার চেয়ে আর কিছুদিন থাকিয়াই চাই। মনের ওপর একটা মায়া পড়িয়াছে, হঠাৎ ছাড়িয়া গেলে সে তো কষ্ট পাইবে। মনুকে লইয়া বিকালে বাহির হইলাম। এক জায়গায় একটা গাছের গুড়ির মধ্যে কি পাখি বাসা বাঁধিয়াছিল। মনু আমাকে দেখাইতে লইয়া গেল। আমি বলিলাম, ওর মধ্যে হাত দিও না, যেন সাপ থাকে। সে আর আমাকে শিখিয়ে দিতে হবে না, মনে নেই সেই সাপের কথা? মনে নেই আবার। কথা শেষ হইতে না হইতে মস্ত বড় একটা গোখরা সাপ গাছের খোড়লের ভেতর হইতে ফোঁস করিয়া উঠিল। মনু অমনি সাপটার গলা চাপিয়া ধরিল ডান হাতে। সাপটা তাহার হাতে প্যাচ দিয়া চড়াইতে লাগিল। সে এক ভয়ানক দৃশ্য হইল দেখিতে। আমি তাড়াতাড়ি হাতের দা দিয়া সাপটাকে খানিকটা কাটিয়া ফেলিলাম। তাহাতে সে এমন জোর করিতে লাগিল যে মনু তাহার মুখ আর চাপিয়া রাখিতে পারে না। মনুর হাতের ওপর আমিও জোর দিয়া চাপিয়া ধরিলাম। ইতিমধ্যে বিপদের ওপর বিপদ। কোথা হইতে আরেকটা সাপ দেখে আমাদের মাথার ওপর দুলিতেছে, ডালে তাহার লেজ আটকানো। আমি চিৎকার করিয়া উঠিলাম, কিন্তু সাপটা আমার কাছেও আসিল না, ক্রমে দূরে সরিয়া যাইতে লাগিল এবং থুথুর মতো জিনিস আমাদের দিকে জোরে ফেলিতে লাগিল। মনু বলিল, সাবধান, চোখ ঢাকো, চোখ ঢাকো, চোখ অন্ধ হয়ে যাবে। আমি চোখ ঢাকিলে মনু মারা পড়ে। মনুও চোখ ঢাকিতে পারে না। চোখ অন্যদিকে ফিরাইয়া যতদূর সম্ভব চোখ বাঁচাইতেছি। মনুকে বলিলাম, খুব সাবধান, চোখ সাবধান। সাপের থুথু লাগিতেছে আমার ঘাড়ে, মাথার চুলে, কানের পাশে। চোখ ভয় চাহিতে পারিতেছি না। মনুরও নিশ্চয়ই সেই অবস্থা। মিনিট 10-12 এই অবস্থায় কাটিল। সাপের থুথুর বৃষ্টি আর থামে না। চাহিয়া দেখিতে ভরসা পাইতেছি না, সাপটা আমাদের কাছে আসিতেছে না দূরে যাইতেছে। আমাদেরও সেখান হইতে চলিয়া যাইবার কোনো উপায় নাই। সাপটা একটা কেয়া ঝোপের মধ্যে, যে জায়গাটুকু ফাঁক সেখানেই ওই সাপটা থুথু ছুড়িতেছে। কেয়া কাটার মধ্যে হাতে সাপ জড়ানো অবস্থাতেই শেষে সন্তর্পণে ঢুকিয়া গেলাম দুজনে। হাত পা কাটায় ছড়িয়া গিয়া রক্তপাত হইতে লাগিল। সেই কেয়া বনের মধ্যে দাঁড়াইয়া আমি সন্তর্পণে সাপটাকে পেঁচাইয়া কাটিয়া 3 টুকরা করিলাম, শোল কিংবা নেটা মাছের মতো। রক্তে মনুর কাপড় ভাসিয়া গেল। মরা সাপটাকে হাত হইতে খুলিয়া ফেলিয়া আমরা সন্ধ্যার সময় বাড়ি ফিরি। রাত্রে কিন্তু ভাত খাইয়া মনু আমাকে বলিল, আবার সেই গাছের খোড়লে যেতে হবে এখন। আমি আশ্চর্য হইয়া বলিলাম, কেন? আছে মজা। কি শুনি না? একবার বিপদে পড়ে আশ মেটেনি? তা নয়, আমি ওখানে বিনা কারণে যাইনি। কি কারণে বলো? সেবার তো প্রাণ যেতে বসেছিল। ওখানে সাপের মণি আছে। কি সাপ? সে আমি কি জানি, চলো দেখাবো। সত্যই সাপের মণি আছে? আমি কখনো শুনিনি। মনু আমাকে সে অন্ধকার রাত্রে বনের মধ্যে কেয়া গাছের কাটার পাশে লইয়া গিয়া দাঁড় করাইল। দুজনে তারপর সেই গাছটার ডালে উঠিয়া বসিলাম। আমি বললাম, মণি কই? গাছে উঠলে কেন? সাপ আমাদের গাছের তলা দিয়ে যাবে একটু পরে। কি সাপ? গোখরা বা অজগর?
নিজের চোখেই দেখো। কিছুক্ষণ পরে ঘোর অন্ধকারে আমাদের গাছের নিচে একটা জোনাকির মতো কি জিনিস চলিয়া ফিরিয়া বেড়াইতে লাগিল। স্নিগ্ধ স্থির আলো, জোনাকির মতো একবার জ্বলিয়া আবার নিভিয়া যায় না। মনু বলিল, দেখেছ? ওই নাকি? ওই তো। তোমার কি মনে হয়? বুঝতে পারছি না। জিনিসটা অনেকক্ষণ নড়িয়া বেড়াইল, তারপর আমাদের গাছটার ঠিক নিচে আসিয়া স্থির হইয়া রহিল। কি জিনিস কিছু বুঝিলাম না। মনু বলিল, সেই সাপটা। কোনটা? যেটা থুথু ফেলেছিল। তুমি কি করে জানলে? আমি অনেকদিন থেকে দেখছি। মনি কি করে নেবে? একতাল গোবর ওর ওপর চাপা দিতে হবে। একটু পরে মনি নাবিয়ে রেখে সাপটা পোকামাকড় খুঁজবে সেই সময়। কিন্তু সে সুযোগ সাপটা আমাদের দিল না। খানিকটা এদিক ওদিক নাড়িয়া চড়িয়া সেটা চলিয়া গেল। আমরা আবার পরদিন সন্ধ্যার পর সেখানে গেলাম। সেদিনও সাপ আসিল বটে, কিন্তু মনি নামাইতে তাহাকে দেখিলাম না। সে রাত্রে আর কিছু হইল না। পরের রাত্রেও সেরকম গেল। আরো দুদিন কাটিল। মনু বল্লম লইয়া গিয়াছিল সে রাত্রে। বল্লম তুলিয়া মারিতে গেলে আমি উহার হাত ধরিয়া বারণ করিলাম। সাপের মণি আছে কিনা জানি না, কিন্তু শুনিয়াছি এভাবে মণি সংগ্রহ করিলে অমঙ্গল হয়। মনু আমি ফিরিয়া আসিলাম। দিন 10 পরে মনু একটা মরা সাপ আমাকে দেখাইল। তাহার মাথার ওপর একটা সাদা আঁশ। মনু বলল, এই দেখো মণি। কাল রাতে একা গিয়ে সাপটাকে মারি, আলো তক্ষুনি নিভে গেল। বুড়ো সাপের মাথায় এইরকম আঁশ হয়, রাত্রে জলে। একেই বলে সাপের মণি। সব সাপের হয় না, কোনো কোনো সাপ বুড়ো হয়ে গেলে এই আঁশ গজায়। শেষ হলো আজকের পর্ব। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তা নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।